দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের সমাসের চতুর্থ পর্বের ক্লাসে স্বাগত জানাই। শারীরিক অসুস্থতা ও প্রধান পরীক্ষকের গুরুদায়িত্ব পালনের কারণে বেশ কয়েকটা দিন দেরি হলো তোমাদের এই পর্বের ক্লাস শুরু করতে। এর জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। শেষ করব সমাজ খুব তাড়াতাড়ি, সুতরাং এগিয়ে যাই আমরা। এর আগে আমরা দ্বন্দ্ব সমাসের বেশ কিছু ভাগ তৈরি করেছিলাম বা বুঝে নিয়েছিলাম। আজকে আমি শুরু করব দ্বন্দ্ব সমাসের এই জায়গা থেকে, যেখানে রয়েছে বিকার বাচক দ্বন্দ্ব সমাস। আমরা অনেক সময় কোনো শব্দের সঙ্গে মিলিয়ে অর্থহীন বর্ণ সমষ্টি ব্যবহার করে থাকি। যেমন ধরো জলটল, চাটা, বাড়ি টাড়ি। এই যে জলের সঙ্গে মিলিয়ে টল, টল হচ্ছে অর্থহীন বর্ণ সমষ্টি, এর কোনো অর্থ নেই। বাড়ির সঙ্গে মিলিয়ে টাড়ি, অর্থহীন বর্ণ সমষ্টি। এই অর্থহীন বর্ণ সমষ্টি যখন সমাসবদ্ধ রূপে ধরা দেয় যে দ্বন্দ্ব সমাসে, তাকেই আমরা বলি বিকারবাচক দ্বন্দ্ব সমাস। আমি যে দৃষ্টান্তগুলো বললাম সেগুলো একটু লিখে ফেলি। জল ও টল সমান জলটল। বাড়ি ও টাড়ি সমান বাড়ি টাড়ি। চা ও টা সমান চাটা। একটু চাটা খাবেন নাকি? চাটা। তাহলে দেখো এখানে টল, টাড়ি, টা এগুলো সবই হচ্ছে অর্থহীন বর্ণ সমষ্টি। আর এইগুলি দেখো এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরিতে সাহায্য করছে। আর এটাকেই আমরা বলছি বিকারবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে এর একটা সংজ্ঞা আমরা নির্ণয় করতে পারি। এই টলটা দেখো জলের সঙ্গে মিল করে তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শব্দের সঙ্গে মিল করে বলা, শব্দের সঙ্গে মিল করে বলা অর্থহীন বর্ণ সমষ্টি যখন সমাসবদ্ধ রূপ লাভ করে, তখনই হচ্ছে বিকারবাচক দ্বন্দ্ব। তার সংজ্ঞা লিখি, যে দ্বন্দ্ব সমাসে
যে দ্বন্দ্ব সমাসে শব্দের সঙ্গে মিল করে বলা অর্থহীন বর্ণ সমষ্টি। যে দ্বন্দ্ব সমাসে শব্দের সঙ্গে মিল করে বলা অর্থহীন বর্ণ সমষ্টি সমাসবদ্ধ রূপ লাভ করে। তাকে বলে বিকারবাচক দ্বন্দ্ব সমাস। আসলে এইগুলোকে বলে বিকারবাচক শব্দ। সেই বিকারবাচক শব্দটাই সমস্ত পদ গঠনে সাহায্য করছে, আর তাই এটা বিকারবাচক দ্বন্দ্ব। সংজ্ঞাটা ভালো করে দেখে নাও। যে দ্বন্দ্ব সমাসে শব্দের সঙ্গে মিল করে বলা, যেমন জলের সঙ্গে মিল করে টল, বাড়ির সঙ্গে মিল করে টাড়ি, চায়ের সঙ্গে মিল করে টা, শব্দের সঙ্গে মিল করে বলা অর্থহীন বর্ণ সমষ্টি সমাসবদ্ধ রূপ লাভ করে, তাকে বলে বিকারবাচক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে বিকারবাচক দ্বন্দ্ব সমাস তোমরা শিখলে। এরকম অজস্র সমাসবদ্ধ পদ তোমরা ব্যবহার করে থাকো বা বলে থাকো, যেমন ওইসব কথা টথা এই ধরনের প্রচুর শব্দ আমরা ব্যবহার করি। এরপর আমাদের রয়েছে সহচর দ্বন্দ্ব সমাস। সহচর দ্বন্দ্ব সমাস বেশ, দেখা যাক সহচর দ্বন্দ্ব কাকে বলে। সহচর দ্বন্দ্ব সমাসে পদগুলো হবে ঘনিষ্ঠ সম্বন্ধ যুক্ত, মানে একটার সঙ্গে অন্যটার ঘনিষ্ঠ সম্বন্ধ থাকবে। যেমন ধরো থানা পুলিশ, শাখা প্রশাখা, এই যে ধরনের সব থানার সঙ্গে পুলিশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, শাখার সঙ্গে প্রশাখা একবার ওতপ্রোত জড়িত। তাহলে প্রিয় দৃষ্টান্ত লিখি, থানা ও পুলিশ সমান থানা পুলিশ। শাখা ও প্রশাখা সমান শাখা প্রশাখা। খাট ও বিছানা সমান খাট বিছানা।
এইগুলোকে আমরা বলছি সহচর দ্বন্দ্ব সমাস। তাহলে একটার সঙ্গে অন্যটা ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত এবং যেন একবারে অচ্ছেদ্য অঙ্গ, ওতপ্রোত জড়িত, সহচর দ্বন্দ্বের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা এরও সংজ্ঞাটা তৈরি করি। ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এখানে এক পদে পরিণত হচ্ছে। আমি আবার বলি, ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হচ্ছে। তাহলে সংজ্ঞা লিখে ফেলো, যে দ্বন্দ্ব সমাসে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, তাকে সহচর দ্বন্দ্ব সমাস বলে। ভালো করে একবার দেখে না, যে দ্বন্দ্ব সমাসে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, তাকে সহচর দ্বন্দ্ব সমাস বলে। দেখে নাও সংজ্ঞা। তাহলে সহচর দ্বন্দ্বের বৈশিষ্ট্য হচ্ছে যে পদগুলো হবে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত, একটার সঙ্গে অন্যটা যেন একবারে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। পরেরটা, সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে পদগুলো পারিবারিক সম্বন্ধ যুক্ত হবে, পদগুলো হবে পারিবারিক সম্বন্ধ যুক্ত। যেমন ধরো, পিতা ও পুত্র সমান পিতা পুত্র, পারিবারিক সম্বন্ধ যুক্ত এগুলো পদগুলো। কাকা ও ভাইপো সমান কাকা ভাইপো, কাকা ভাইপো। তাহলে পদগুলো দেখো পারিবারিক সম্বন্ধযুক্ত পদ। এখানে আরেকটা দিক, কাকা ও কাকিমা সমান কাকা কাকিমা।
কাকা ও কাকিমা সমান কাকা কাকিমা। এই হচ্ছে এই সমাসের বৈশিষ্ট্য, যে পদগুলো হবে পারিবারিক সম্বন্ধযুক্ত। তাহলে এর সংজ্ঞাটাও আমরা তৈরি করতে পারবো। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি পারিবারিক সম্বন্ধযুক্ত পদ রূপে প্রকাশ পাবে, সেখানেই হবে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। বা এরকম বলতে পারো, যে দ্বন্দ্ব সমাসে পারিবারিক সম্বন্ধযুক্ত পদগুলি সমাসবদ্ধ রূপ লাভ করছে তাকে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস বলে। লিখে ফেলে একটা সংজ্ঞা। যে দ্বন্দ্ব সমাসে পারিবারিক সম্বন্ধযুক্ত পদগুলি সমাসবদ্ধ রূপ লাভ করে তাকে বলে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো, যে দ্বন্দ্ব সমাসে পারিবারিক সম্বন্ধযুক্ত পদগুলি সমাসবদ্ধ রূপ লাভ করে, যেমন কাকা কাকিমা, কাকা ভাইপো, পিতা পুত্র, তাকে বলে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। দেখে না, এরপর আমরা পাচ্ছি অলোপ দ্বন্দ্ব সমাস। এই অলোপ দ্বন্দ্ব সমাস বোঝানোর আগে আমি একটু পিছিয়ে যাব তোমাদের প্রথম ক্লাসের দিকে। নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আমি সমাসের যে ভাগগুলো পড়িয়েছিলাম, প্রধান এবং অপ্রধান সমাস, সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে অপ্রধান সমাসের মধ্যে যে তিনটি সমাস আমি লিখেছিলাম, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস আর অলোপ সমাস, সেই অলোপ সমাসের অন্তর্ভুক্ত হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। ওটা এখানে আনার কারণ আমি বলি ওটাকে, যে অলোপ সমাস বলে কোনো আলাদা সমাস নেই, যদিও বর্তমান সিলেবাসে অলোপ সমাসকে আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু বিভিন্ন সমাসেরই এই অলোপ ভাগ আছে। যেমন ধরো, দ্বন্দ্বে রয়েছে অলোপ দ্বন্দ্ব, তৎপুরুষের ক্ষেত্রে আছে অলোপ তৎপুরুষ সমাস, বহুব্রীহির ক্ষেত্রে আছে অলোপ বহুব্রীহি সমাস। তো আমি এই অলোপ সমাসকে আলাদাভাবে না দেখিয়ে যে সমাসের অন্তর্ভুক্ত যে অলোপ সমাস, সেটাকে সেখানেই দেখাচ্ছি। তাহলে আমি আজকে দেখাচ্ছি অলোপ দ্বন্দ্ব। এখন অলোপ কথাটার মানে কি?
হচ্ছে নয় লোপ, মানে লুপ্ত হবে না। কি লুপ্ত হবে না? বিভক্তি চিহ্ন লুপ্ত হবে না। ধরো সমস্যমান পদে যদি কোনো বিভক্তি যোগ থাকে এবং সেটা যদি সমাসবদ্ধ পদেও থেকে যায়, তাহলে সেটাকেই আমরা বলবো অলোপ সমাস। তোমরা কারক বিভক্তি করতে গিয়ে বিভক্তি চিহ্নগুলো চিনেছে, যেমন ধরো কে রে, র এর, এ তে অন্তস্থ, এগুলো বিভক্তি চিহ্ন। তো আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো হাট ও বাজার সমান হাট বাজার, এটা তোমরা পড়েছিলে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসাবে, এটা তোমরা আগে দেখেছো। এইবার দেখো, আমি যদি বলি হাটে ও বাজারে সমান হচ্ছে হাটে বাজারে, এইটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব, এইটা হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব, এইটাকে আমি বলবো অলোপ দ্বন্দ্ব। কারণ হাট এর সঙ্গে দেখো এ বিভক্তি যোগ আছে, বাজার এর সঙ্গে এ বিভক্তি যোগ আছে, তাই হাটে ও বাজারে সমান হাটে বাজারে অলোপ দ্বন্দ্ব। ঠিক সেই রকম দেশে ও বিদেশে সমান দেশে বিদেশে, গ্রামে ও গঞ্জে সমান গ্রামে গঞ্জে, এগুলো সবই হচ্ছে অলোপ দ্বন্দ্বের উদাহরণ। গায়ে ও মাথায় অন্য একটা বিভক্তি দিয়ে দেখাচ্ছি। সমান গায়ে মাথায়, এখানে দেখো অন্তস্থ বিভক্তি রয়েছে, এখানে যেমন এই বিভক্তি ছিল, তাহলে এগুলো সবই হচ্ছে অলোপ দ্বন্দ্বের উদাহরণ। তাহলে সংজ্ঞাটা তৈরি করে ফেলি। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদেও থেকে যায়, তাকে বলে অলোপ দ্বন্দ্ব সমাস। লিখে ফেলো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদেও থেকে যায় বা লুপ্ত হয় না, তাকে বলে অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের ভাগ শেষ হলো। এর পরের ক্লাসে আমরা পড়াবো তৎপুরুষ সমাস। এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আমরা তৎপুরুষ সমাস পড়াবো নেক্সট ক্লাসে।